ঘরের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কাজটাও তাড়াতাড়ি হয় আর আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, এরকমই কিছু টিপস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচাবে আর তার সাথে সাথে কাজটাও তাড়াতাড়ি হবে। তো আমার প্রথম টিপস হলো এই যে গ্যাস ওভেন নিয়ে। রান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা তো ঠিক এরকমই হয়, আর অনেক সময় আমাদের বাড়িতে দেখবে সার্ফ সাবান শেষ হয়ে যায় আর সেই সময় হয়তো মনে থাকে না বা আনারও সময় থাকে না। তো তখন আমরা ভাবি কিভাবে বা এই গ্যাস ওভেনটা পরিষ্কার করব। তো বাড়িতে যদি এরকম কলার খোসা থাকে, মানে কলা থাকে, তাহলে কলার খোসাটা বের করে নিয়ে এইভাবে একবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে দেখতে পারো। সার্ফ সাবান একদমই লাগবে না, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর যদি কখনো বাড়িতে কলা আসে, সার্ফ সাবান থাকলেও এইভাবে একবার গ্যাস ওভেন কলার খোসা দিয়ে অন্তত পরিষ্কার করে দেখবে। এত সুন্দর পরিষ্কার হয় যে তোমরা ইচ্ছা করে কলার খোসা দিয়ে বারবার পরিষ্কার করবে। কলার খোসা তো আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে পরিষ্কার করে তারপরে ফেলো। তো তারপরে একটা ভেজা কাপড় বা যে কোনো ন্যাকড়া নিয়ে এইভাবে মুছে দিলেই সুন্দর গ্যাস ওভেনটা দেখো চকচক করবে। তারপরে যদি মনে হয় যে জলের একটু ছোপ ছোপ লাগছে, তাহলে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে দাও। কেউ বলতেই পারবে না যে এটা আমরা মানে গ্যাস ওভেনটা আমরা সার্ফ সাবান বা যে কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করিনি। দেখো কত সুন্দর চকচক করছে। তো কলার খোসা ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার এই গ্যাস ওভেন পরিষ্কার করে দেখতে পারো। যখন আমাদের বাড়িতে কলা আসে তখন এরকমই 1 ডজন তো আসেই, আর একসাথে তো আমরা সব কলাগুলো খেয়ে ফেলি না। তবে দেখবে এইভাবে যদি কলাটা আমরা রেখে দিই, নিচের কলাগুলো তাড়াতাড়ি পেকে যায়, আবার অনেক সময় দাগ হয়ে যায় কলার ওপরে, অনেক সময় আবার পচে যায়। তো কলাগুলো নিচে এইভাবে না রেখে কলাগুলো যদি এক জায়গায় টাঙিয়ে রাখো, তাহলে কলাগুলো যতদিন পর্যন্ত চাইবে ততদিন পর্যন্ত সেইভাবেই থাকবে, মানে 6 থেকে 7 দিন তো খুব ভালো থাকবে। তো টাঙাবার জন্য যে কোনো একটা দড়ি নিয়ে নাও, মানে সরু সুতলি এইভাবে নিয়ে নিতে পারো। তো আর সুতলি দিয়ে এইভাবে কলাটাকে বেঁধে যে কোনো জায়গায় টাঙিয়ে দাও। সেটা দেওয়ালেও হতে পারে বা তোমাদের বাড়িতে যে কোনো জায়গায় যেখানে সুবিধা হয় সেখানে এই কলার কাঁদিটাকে টাঙিয়ে দাও। মানে কলার এই যে কি বলবো এটাকে আমি ঠিক বুঝতে পারছি না, তো এইভাবে টাঙিয়ে দাও। টাঙিয়ে দিলেই দেখবে এই কলাটা যদি 2 দিনে পেকে যেত, সেখানে 3 থেকে 4 দিন কলাটা খুব ভালো থাকবে। পেকে গেলেও কলার যে বোটাগুলো সেগুলো কিন্তু খুলে পড়ে যাবে না, আর কলাগুলো পচেও যাবে না। আর এইভাবে টাঙিয়ে দিলে 6 থেকে 7 দিন কলাগুলো খুব ভালো থাকবে। সংসারের নানান কাজ করতে করতে অনেক সময় দেখবে আমাদের হাতগুলো কেমন কালো কালো লাগে, দেখতেও বাজে লাগে। তো যদি বাড়িতে কলার খোসা থাকে, মানে কলা খাওয়ার পরে এই যে কলার খোসাটা ফেলে না দিয়ে এভাবে যদি একটু হাতের মধ্যে ঘষে নাও, তাহলেই দেখবে হাতগুলো আগের মতন আবার ফিরে আসবে, মানে হাতের যে একটা গ্লেজ ভাব সেটা আবার ফিরে আসবে। তো কলার খোসা কলা খেয়ে না ফেলে এইভাবে একটু হাতের মধ্যেও অবশ্যই একবার ঘষে দেখো। এটা যদি তোমরা মুখে মানে ঘষতে চাও সেটাও কিন্তু ঘষতে পারো, তাতেও কিন্তু দেখবে মুখের গ্লেজ ফিরে আসবে। দেখো হাতটা ধুয়ে এসেছি, এবার দেখো কত সুন্দর হাতগুলো একদম গ্লেজি লাগছে। যখন আমরা কোনো শাক কাটি তখন সাধারণত এইভাবে শাকটাকে ধরে ছুরি দিয়ে কাটলে এইভাবেই কাটি। তো আমি সাধারণত ছুরি দিয়ে শাক কাটি, তো এইভাবেই কাটি। আর এইভাবে কাটতে কাটতে অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, কেননা দেখো এই যে শাকটা কাটতে গেলেই ছুরিটা হাতের ওপরেই পড়বে আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যারা নতুন গৃহিণী তাদের তো এই ছুরি দিয়ে শাক কাটতে গিয়ে অনেক সময় হাতও কেটে যায়। তো শাক কাটার সময় যদি একটা গার্ডার এইভাবে শাকের মধ্যে জড়িয়ে দাও, মানে শাকের মধ্যে লাগিয়ে দাও, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। গার্ডারটা এইভাবে লাগিয়ে দিলে শাকটাও খুব মিহি করে কাটতে পারবে আর হাতটাও বেঁচে যাবে। দেখো কত দূরে দেখো হাতটা আমার, আর এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে শাকটাকে কেটে ফেলতে পারবো। তো যদি নতুন গৃহিণী হয়ে থাকো তাহলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো।
কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে দিলে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু অনেকেরই এই কাঁচা লঙ্কা কাটতে গিয়ে হাত জ্বালা করে। যখনই আমরা কাঁচা লঙ্কা কাটি কিছুক্ষণ পরই দেখবে হাতগুলো জ্বালা করতে লাগে। আমারও হাত খুবই জ্বালা করে কাঁচা লঙ্কা কাটলে। তো আমি কি করি, লঙ্কা কাটার আগে হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিই। সর্ষের তেল যদি সামান্য একটু হাতের মধ্যে লঙ্কা কাটার আগে নিয়ে নেওয়া হয়, তাহলে যতই লঙ্কা কাটো হাত কিন্তু আর জ্বালা করবে না। তো যদি তোমাদেরও হাত জ্বালা করে, এইভাবে একবার সর্ষের তেল লাগিয়ে দেখবে, যতই লঙ্কা কাটো হাত জ্বালা একদমই করবে না। দেখবে অনেকে আমরা শিলনোড়াতে যখন মশলা বাটতে যাই হাত জ্বালা করে, তো এইভাবে একবার সর্ষের তেল লাগালে আর কিন্তু হাত জ্বালা করবে না। কাঁচা লঙ্কা তরকারিতে দিলে খেতে তো খুবই ভালো লাগে, কেননা এর যে একটা ফ্লেভার সেটা তরকারিতে খুবই ভালো লাগে। কিন্তু অনেকে আমরা খুব ঝাল খেতে পছন্দ করি না। তো যদি তোমরা ঝাল কম খাও আর কাঁচা লঙ্কাটা সবজিতে দিতে চাও, তাহলে এইভাবে দিতে পারো। মাথাটা এইভাবে কেটে দিয়ে তারপরে লঙ্কাটাকে এইভাবে হাত দিয়ে একটু দলে বীজগুলো বের করে দাও। এরপরে এই যে লঙ্কার ছালটা, এটা যদি তরকারিতে ইউজ করো, মানে দিয়ে দাও, তাহলে লঙ্কার ফ্লেভারটা থাকবে আর তরকারিটা খুব বেশি ঝালও হবে না। মানে এই যে ছালটা, এটা কিন্তু একদমই ঝাল থাকে না। তো যদি কাঁচা লঙ্কা খুব ঝাল খেতে না চাও, তাহলে বীজ এইভাবে বার করে দিতে পারো। যখন আমরা রসুন ছাড়াতে যাই, অনেক সময় আমাদের রসুন ছাড়াতে গিয়ে নখগুলোই ভেঙে যায়। মানে দেখবে এই রসুন ছাড়াতে গিয়ে অনেক সময় নখে ব্যথাও হয়ে যায় আর নখও ভেঙে যায়। রসুনের মাথাটা খুবই শক্ত থাকে, এর কারণেই নখ ভেঙে যায়। তো এইভাবে রসুন না ছাড়িয়ে যদি একটা এরকম ওষুধের ঢাকনা নিয়ে তারপরে রসুনটা এইভাবে ছাড়াও, তাহলে এই প্রবলেমটা আর হবে না, আর রসুনটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো দেখো এখানে আমি রসুন ছাড়াচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে যদি রসুনটাকে ছাড়াও, দেখো কত তাড়াতাড়ি রসুনটা ছেড়ে যাবে, আর হাতেও আমাদের আঙ্গুলেও ব্যথা হবে না, আর নখ ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো যদি অনেক রসুন ছাড়াতে হয়, তাহলে এইভাবে অবশ্যই ছাড়িয়ে দেখবে, খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর টিপস যদি আমার এতটুকু তোমাদের কাজে আসে বা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা রান্না করি, অনেক সময় রান্না করতে করতে হাতে ছ্যাঁকা লেগে যায়, আর ছ্যাঁকা লেগে গেলে তখন আমরা কি করব খুবই জ্বালা করে, খুঁজে পাই না। তো সঙ্গে সঙ্গে যদি একটু এরকম মানে যে কোনো টুথপেস্ট সেই জায়গার মধ্যে লাগিয়ে নাও, তাহলে দেখবে জ্বালা ভাবটাও কমে যাবে, আর ছ্যাঁকা লাগার পরে যে একটা ফুসকা পড়ে যায় সেটাও পড়বে না, আর খুব আরাম লাগবে। দেখবে এই জায়গাটা একদম ঠান্ডা লাগবে, মানে ঠান্ডা হয়ে যাবে, আরাম লাগবে। বা টুথপেস্টের বদলে তোমরা এই জায়গার মধ্যে সামান্য একটু নারকেল তেলও লাগিয়ে নিতে পারো। তো টুথপেস্ট যদি না থাকে, সামান্য একটু নারকেল তেল যদি এভাবে লাগিয়ে নাও, তাতেও কিন্তু একই কাজ দেবে। জায়গাটা ঠান্ডা থাকবে, জ্বালা কমে যাবে, আর ফোসকাও পড়বে না। তো আশা করি টিপসটা কাজে আসবে। ভাত করার পরে ভাতের এই যে মাড়টা আমরা ফেলে দিই, কিন্তু এই মাড়টা ফেলে না দিয়ে এই মাড়টাকে আমরা আমাদের শরীর চর্চার কাজে লাগাতে পারি। তো কিভাবে, দেখো এই যে মাড়টা, এটা দিয়ে আমরা আজ কন্ডিশনার তৈরি করব। শ্যাম্পু করার পর আমরা সবাই তো চুলে কন্ডিশনার লাগাই, কিন্তু এই যে ভাতের মাড়, এটা যদি চুলে লাগাও, শ্যাম্পু করার পর আর কন্ডিশনার লাগাবার প্রয়োজন পড়বে না। কন্ডিশনারের কাজ করবে এই ভাতের মাড়টা। তো আমি এখানে 4 থেকে 5 চামচ ভাতের মাড় নিয়ে নিলাম, আর তার সাথে যে শ্যাম্পু আমরা ব্যবহার করি সেই শ্যাম্পু এর মধ্যে অ্যাড করে দেব। যে কোনো শ্যাম্পু, যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পু এই ভাতের মাড়ের মধ্যে অ্যাড করে দেবে। যতটা তোমাদের চুলে লাগে ততটাই এর মধ্যে অ্যাড করে দেবে। তো এইভাবে অ্যাড করে দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে শ্যাম্পু আর মাড়টাকে মিশিয়ে নিতে হবে, আর আমাদের একটা সুন্দর কন্ডিশনার তৈরি হয়ে যাবে। কন্ডিশনার কি, এইভাবে যদি ভাতের মাড় চুলের মধ্যে লাগাও, তাহলে চুল পড়াও বন্ধ হয়ে যাবে, চুল ঘন লম্বাও হবে, আর চুলে গ্লেজও বাড়বে। তো ভালো মতন এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে তোমরা যখন যেভাবে আমরা শ্যাম্পু করি ঠিক সেইভাবে এটাকে ইউজ করতে পারো। তো এইভাবে যদি সপ্তাহে অন্তত 2 দিন লাগাও, তাহলে তোমাদের চুল এরকম ঘন লম্বা আর একদম গ্লেজি হবে। তো ভাতের মাড় ফেলে না দিয়ে এইভাবে অবশ্যই ইউজ করে একবার হলেও দেখতে পারো। টিপসটা খুবই কাজের। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে।
তাহলে আশা রাখি আজকে টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর টিপস যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।